প্রত্যক্ষ সেবা কি? গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ, সেবা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন ডাক্তার রোগীকে সেবা দান করছে। ব্যাংকে বিভিন্ন গ্রাহককে আর্থিক কর্মকাণ্ডে নানাভাবে সাহায্য করছে ব্যাংকাররা। তারপর হচ্ছে এখানে পরিবহন দেখতে পাচ্ছ, পরিবহনের মাধ্যমে আমরা কি পাই? যাতায়াত সুবিধাটা পাই। তাহলে এই কাজগুলা এমন ধরনের সেবা যেগুলা তুমি কোনো পণ্য হিসেবে বাসায় নিয়ে আসতে পারবা না। একজন ডাক্তার যে সেবাটা তোমাকে দিচ্ছে সেটা তুমি বাসায় নিয়ে আসতে পারবা না। এটা হচ্ছে অস্পর্শনীয়, মানে হাতে করে দেখা যায়, সুবিধাটা তুমি পাবে। তাহলে এই ধরনের সেবাকে বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার উদাহরণগুলো দেখো, যেমন হাসপাতালে, যানবাহনে, আবাসিক হোটেল, পার্লার, উকিল, অ্যাটর্নি ফার্ম, প্রকৌশলী ফার্মে, ব্রোকার হাউস, কনসাল্টিং ফার্ম, এভাবে আরো হাজারো প্রতিষ্ঠান। এখানে কি বিক্রয় হয়? সেবা বিক্রয় হয়। আর সেবা বিক্রয় সংক্রান্ত ব্যবসায় হচ্ছে কি? প্রত্যক্ষ সেবা। যেমন কয়েকজন ডাক্তার মিলে একটা ক্লিনিক দিয়েছে, এখন রুগীদেরকে তারা যে সেবাটা দিচ্ছে সেটা প্রত্যক্ষ সেবা। আবার এটা ব্যবসায়ের সাথে কিভাবে সম্পর্কিত হয়? যখন মানে রুগীরা গেলেও কিছুটা ফি তো আমাদেরকে দিতে হচ্ছে। তারপর ধরো ফার্মে প্রকৌশলী মিলে একটা হয়তো আর্কিটেকচার ফার্ম খুললো, চার্টার্ড অ্যাকাউন্টরা মিলে একটা কোম্পানি গঠন করলো যেখানে সব সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে নিরীক্ষা কাজে, তাহলে তারা ফি এর বিনিময়ে আমাদেরকে যেহেতু সেবাটা দিচ্ছে, তাহলে সেটা প্রত্যক্ষ ব্যবসায়ের আওতায় আসে এবং এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার ধারণা, ধারণা হচ্ছে কাকে বলা হচ্ছে সেগুলাই। আর যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেগুলো কি তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, কাজ বা সুবিধা। প্রত্যক্ষ সেবা হলো এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি যা এর বিক্রেতা ক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করে। শিক্ষা সেবা, আইনি সেবা, বিনোদন সেবা ইত্যাদি হাজারো কাজ বা সুবিধা এর মধ্যে পড়ে। অস্পর্শনীয় প্রকৃতি, প্রথমেই বলেছি যে এটা স্পর্শ করা যায় না, এতে গ্রাহক তৃপ্তি লাভ করে। যেমন শিক্ষার্থী 20 টাকা খরচ করে রিকশায় চড়ে বাসায় এসেছে, এক্ষেত্রে সুবিধা পেয়েছে, অথচ কলম কেনার মতো, আচ্ছা এখানে একটু ইয়ে আছে, মানে বাসায় এসেছে রিকশায় চড়ে, তাহলে সে রিকশায় করে যে আসলো, রিকশাওয়ালা থেকে যে সেবাটা পেলো, তার বিনিময়ে সেই 20 টাকার বিনিময়ে যে সেবাটা পেলো সেটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। তারপর হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। একজন ডাক্তার যে সেবা দিচ্ছে সেটা তুমি কিন্তু সেই দক্ষতাটা নিজে ক্রয় করতে পারবা না, তার সেবাটা ক্রয় করতে পারবা। একজন ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে উকিল যে সেবাটা দিবে কোনো কাজে, হয়তো তাদের থেকে সেবা নিলা নির্দিষ্ট ফি এর বিনিময়ে, তারা যে সেবাটা দিবে সেটা কখনোই তাদের দক্ষতাটা তুমি কিনে আনতে পারবা না, শুধুমাত্র সেবাটাই কিনে আনতে পারবা। এই জন্যই বলা হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মজুতযোগ্য নয়, এবং এটা মজুত করেও রাখা যায় না, যখন দরকার হচ্ছে তখন তার কাছেই বারবার যেতে হচ্ছে। তুমি নিজের থেকে কোনো মজুত করে পণ্য যেভাবে মজুত করে রাখা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল যেভাবে মজুত করে রাখা যাচ্ছে, এই সেবাটা সেভাবে মজুত করে রাখা যায় না। এবং গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান হতে হবে। পরিবহন বলো, বিভিন্ন ধরনের যে সেবাগুলাই বলো, এই ব্যাংক বলো, ডাক্তারের সেবা বলো, সবকিছু কি আমাদের একটা নির্দিষ্ট হাতের নাগালেই থাকে, খুব বেশি দূরে কিন্তু থাকে না। যেখানে জনমানব শূন্য একটা থেকে একটা সামাজিক পরিবেশ গড়ে উঠে, সেখানেই প্রত্যক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠানও গড়ে ওঠে। প্রত্যক্ষ ব্যবসায়ী শ্রেণী বিভাগ, এটা এতক্ষণ যেগুলা বলছি ওগুলাই, আর নতুন কিছু না। ব্যবসায় সংশ্লিষ্ট সেবা যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, সবগুলোই হচ্ছে ব্যবসায় সংশ্লিষ্ট সেবা। শিক্ষা সেবা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে যে সেবাটা দিয়ে থাকে, যেমন স্কুলিং সার্ভিস, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার, নার্সিং ইনস্টিটিউট, এগুলাও শিক্ষা সেবার আওতায় পড়ে, প্রত্যক্ষ সেবার আওতায় পড়ে। স্বাস্থ্য সেবা, শিক্ষার ন্যায় স্বাস্থ্য খাত সেবা খাতের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল ল্যাব, ক্লিনিং, হাসপাতাল ইত্যাদি। পেশাগত সেবা, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ যে সকল সেবা সরবরাহ করে তাকে পেশাগত সেবা বলে। অডিট ফার্ম, অ্যাটর্নি ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, ডাক্তার, উকিল, পরামর্শক ইত্যাদি। মানে
নির্দিষ্ট একটা বিষয়ের উপর বিশেষায়িত পড়াশোনা করে তারা ওই বিষয়ের উপর বিশেষজ্ঞ হয়েছেন, যেমন ডাক্তার, উকিল। ল না পড়লে যেমন উকিল হওয়া যাবে না, ডাক্তারের পড়াগুলো পড়তে হলে অবশ্যই মেডিসিনের উপর পড়তে হবে, সেরকম নির্দিষ্ট পেশায় নিয়োজিত ব্যক্তিরা। ভোক্তা সেবা, ভোক্তা সরাসরি যে সকল সেবা গ্রহণ করে ভোক্তা সেবা। আসলে এতক্ষণ যে প্রকারভেদগুলো বলা হয়েছে সবগুলোই ভোক্তা সেবার আওতায়ও পড়ে, কিন্তু একদম প্রতিষ্ঠান হিসেবে বললে যেমন যানবাহন, হোটেল, বিনোদনধর্মী প্রতিষ্ঠান, পর্যটন, মোবাইল, ইন্টারনেট কোম্পানি, সেলুন, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের কাজের জন্য আমরা যেই প্রতিষ্ঠানগুলোতে যেয়ে থাকি ওগুলাকেই বলতেছে ভোক্তা সেবা। মোবাইল ফোন ছাড়া আমাদের একদিনও চলবে না। যানবাহন, তারপরে হয়তো আমরা কোনো বেড়াতে গেলাম কোনো জায়গায়, সেখানে পর্যটন এরিয়াতে আমরা একটা হোটেলে উঠলাম, সেলুন, লন্ড্রি, এই সেবাগুলো ছাড়া আমরা কখনোই চলতে পারি না। এগুলো সবগুলোই প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো প্রত্যক্ষ সেবা? Yes, ma'am. বাকিদের কোনো আওয়াজ পাচ্ছি না, শুনতে পাচ্ছ না বাকিরা? আচ্ছা, আমি সামাজিক ব্যবসায় চলে আসি। মোটামুটি ব্যবসায়ের প্রকারভেদ আমাদের শেষ হয়ে গেছে, এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে শেষ। এখন আসি সামাজিক ব্যবসায় কি। ব্যবসায় বলতে আমরা কি বুঝি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসায় বলতে পারি সার্বিক অর্থে। কিন্তু এমন কিছু ব্যবসায় থাকতে পারে যেখানে মুনাফা অর্জনই মুখ্য উদ্দেশ্য নয়, ব্যবসায়ের বাকি সব বৈশিষ্ট্য এখানে বিদ্যমান থাকে। এটা কিন্তু দানও নয়, এটা ব্যবসায়ের মতনই, কিন্তু এটাকে কেন সামাজিক ব্যবসায় বলা হচ্ছে সেটা আমরা বলবো। এখানে কি তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে উনাকে কি চেনো তোমরা? মোহাম্মদ ইউসুফ। কি নাম উনার? এখানে দেওয়া ডাক্তার মোহাম্মদ ইউসুফ। ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের নোবেল বিজয়ী কীর্তিমান একজন মানুষ, যিনি কিসে নোবেল পেয়েছিলেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন প্রতিষ্ঠানের জন্য? গ্রামীণ ব্যাংক। তোমরা নাম শুনেছো গ্রামীণ ব্যাংকের? সাধারণত ব্যাংকের ঋণ নিতে হলে জামানতের বিপরীতে ঋণ নিতে হয়। যারা সমাজে নিম্নবিত্ত মানুষ আছে তাদেরকে কিন্তু ব্যাংক কখনো ঋণ দিতে চায় না, কিন্তু গ্রামীণ ব্যাংকের আওতায় তিনি সমাজের নিম্নবিত্ত মানুষের জামানতবিহীন ঋণের ব্যবস্থা করে দেন, যার ফলে তারা কি করে ওই ঋণ নিয়ে নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য, ক্ষুদ্র কুটির শিল্প বা যে কোনো কাজ করার জন্য তারা টাকাটা খরচ করতে পারে। এবং তার এই মডেল বিশ্বের আরো 140টার মতো দেশে প্রচলিত বা শুরু করেছে। এজন্যই তাকে অর্থনীতিতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন আমরা আসি তার প্রতিষ্ঠিত অনেকগুলা কাজের মধ্যে সামাজিক ব্যবসাটাও। উনি ক্ষুদ্র ঋণের যেমন কাজগুলো করেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, ঠিক তেমনি সামাজিক ব্যবসাটাও তার প্রতিষ্ঠিত। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই মুখ্য থাকে, তাকে সামাজিক ব্যবসায় বলে। অর্থাৎ এক কথা এখানে মনে রাখতে হবে যে মুনাফা অর্জন মুখ্য উদ্দেশ্য নয়, তারা যে মূলধন বিনিয়োগ করেন সেটার জন্য সমাজের কল্যাণ ও দরিদ্র দূরীকরণের উদ্দেশ্যই মুখ্য। ধরো তারা 5 বছরের জন্য একটা ব্যবসা শুরু করলো, এখান থেকে যে মূলধনের বিপরীতে যে মুনাফাটা হবে সেই মুনাফাটা সাধারণত ব্যবসায়ীরা কি করেন, সেটাই তো তাদের ইনকাম, সেটাই তো লাভ। তারা সেটা নিজেরা না নিয়ে সমাজের যারা নিগৃহীত বা দরিদ্র মানুষ আছে তাদের উন্নয়নে ব্যয় করেন বা যে কোনো একটা খাতে ব্যয় করেন, নিজেরা নেন না। তারা কি ফিরিয়ে নেন? মূলধনটা ফিরিয়ে নেন। এই মূলধন ফিরিয়ে নেওয়ার কারণে এটাকে আমরা বা মূলধন ফিরিয়ে নেন বা মূলধনের সমপরিমাণ যদি লাভ হয়ে থাকে সেই অর্থটা ফিরিয়ে নেন, কিন্তু কখনোই বাড়তি মূলধনটা ফিরিয়ে নেন না। এই কারণে এটাকে বলা হচ্ছে সামাজিক ব্যবসায়। সাধারণত যদি দান হয়ে থাকে সেখানে তো মূলধন ফিরিয়ে নেওয়ার কথা নাই, কিন্তু এখানে মূলধনটা নিচ্ছে এবং ব্যবসায়ের মতো সব কর্মকাণ্ডই হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সামাজিক ব্যবসায়। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1 ও টাইপ 2। টাইপ 1 এ হচ্ছে গরিবদের সুবিধা দান, সামাজিক উন্নয়ন, পরিবেশগত লক্ষ্য অর্জনে পরিচালিত হয়, শিশুদের পুষ্টির সমস্যা সমাধানে গ্রামীণ জ্ঞানন শক্তিদ্বয় উৎপাদন করে। আর টাইপ 2 হচ্ছে
গরিব বা সুবিধা বঞ্চিতদের জন্য মুনাফা অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পরিচালিত হয়, একটু বড় পরিসরে পরিচালিত হয়, যেমন গ্রামীণ ব্যাংক। আচ্ছা, আর এই দেখো শক্তি দই, আমরা আসলে যে ব্যবসাগুলো সামাজিক ব্যবসার আওতায় হচ্ছে আমরা কিন্তু জানি না যে এটা আসলে সামাজিক ব্যবসার নাকি কিসের আওতায়। ধরো গ্রামীণের বিভিন্ন ছোট ছোট কনসার্ন প্রতিষ্ঠান আছে যেগুলো তার আন্ডারে পরিচালিত হয়, ওগুলাকে বেবি কনসার্ন বলে। ওই প্রতিষ্ঠানগুলোর আন্ডারেই হয়তো বিভিন্ন ছোট ছোট কাজ হচ্ছে, যেমন এখানে শক্তি দই, তোমরা কি শক্তি দইটা দেখো না বা মার্কেট বা দোকানে গেলে? ওইটা কিন্তু, হ্যাঁ, ওইটা কিন্তু বলতেছে সামাজিক ব্যবসায়ের অন্তর্গত, মানে ওখানে যারা ইনভেস্ট করেছেন তারা তাদের মুনাফা বা লভ্যাংশটা নেন না। তারপরে গ্রামীণের ম্যাজিক মশারি খুব প্রচলিত আছে, ওইটাও কিন্তু আমি বলছি ওটা সামাজিক ব্যবসায়ের অন্তর্গত, ওখানেও মুনাফাটা নেন না। এরকম আরো অনেক হাজারো ব্যবসা আছে যেটা হয়তো আমরা জানিও না, ওগুলা ভিতরে ভিতরে ওগুলা সামাজিক ব্যবসায়ের অন্তর্গত হিসেবেই চালানো হচ্ছে। আচ্ছা, সামাজিক ব্যবসায় হতে হলে 7টা উদ্দেশ্য থাকে। এগুলো কি কি? সমাজের দরিদ্রদের সমস্যার উত্তরণ, মুনাফা সর্বাধিকরণ নয়, মানে ব্যবসায়ীদের যেমন সর্বোচ্চ পর্যায়ে মুনাফা অর্জন একটা লক্ষ্য থাকে, এখানে কিন্তু সেটা না, সমাজের দরিদ্রদের সমস্যার উত্তরণ করা। এরূপ ব্যবসায় অবশ্যই আর্থিক অনৈতিক দিক থেকে টিকে থাকার মতো সামর্থ্য অর্জন করতে হবে, আর্থিক ও অর্থনৈতিক। বিনিয়োগকারীরা শুধুমাত্র তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে, কোনো লভ্যাংশ পাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর মুনাফা প্রতিষ্ঠানের প্রসার উন্নয়নে ব্যয় হবে, সমাজের সচেতনতার সাথে পরিচালিত হবে, জনশক্তির জন্য উত্তম কর্মপরিবেশ এবং অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। এগুলো সবগুলাই ব্যবসায়ের সাথে জড়িত। বিনিয়োগকারী ও কর্মী সহ সংশ্লিষ্ট সকলে যেন আনন্দের সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটা শুধু সামাজিক ব্যবসায় যে তা না, সব ব্যবসায়ী আসলে এই 4 নাম্বার পয়েন্টটা ছাড়া বাকি সবগুলাই আসলে ব্যবসায়ের ধারণার সাথেই সম্পর্কিত। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট মনে রাখলেই হবে। এই পয়েন্টটা 4 নাম্বার পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবা, তাহলেই মনে থাকবে। আর এটার প্রতিষ্ঠাতাকে, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা মনে রাখলেই হবে। তিশা দাস কিছু বলতে চাও? তিশা দাস কি কিছু বলতে চাও? না ম্যাম, ভুলে বাটনটা প্রেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না, আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, আমাদের এখানে বাকি নাই। তো তোমাদের তো আসলে এভাবে কোনো এমন না যে ব্যবসায়ের বৈশিষ্ট্য কি লেখো বা ব্যবসায়ের প্রকারভেদ কয়টি লিখো, এই ধরনের ব্যাপার না। তোমাদের সব কোয়েশ্চেন গুলা যেভাবে হবে সেই প্যাটার্ন গুলা নিয়ে